এপিসোড 10 যেখানে শেষ হয়েছিল সেখানে আবার এপিসোড 11 শুরু হয়। গিউম ও মুজিন একে অপরকে কিস করে, তারপরে তারা একে অপরে তাদের বাড়ির দিকে আসতে থাকে। জিং দৌড়ে এসে এদের রাস্তা গার্ড করে দাঁড়িয়ে পড়ে বলে, আপনার জন্য আমি কোনো কাজে ফোকাস করতে পারছি না, আপনাকে নিয়ে চিন্তা করেই যাচ্ছি। গিউম বলে, আপনি কি লাভ কনফেশন করছেন? জিং বলে, প্লিজ এবার অন্তত দয়া করে বলে দিন এত টাকা আপনি কি করে কামালেন। মুজিন বলে, সকলকে রেস্টুরেন্টে আসতে বলো। এরপর মুজিনের জার্নির গল্পটা বলতে থাকে। গিউমের রেস্টুরেন্ট ভালোই চলছিল। একদিন দোকানের মালিক এসে সেই দোকানের ভাড়া ডাবল করে দেয়। এই পরিস্থিতিতে মুজিনের একটা লোকের সাথে দেখা হয়, ওয়াং চেমুন, যে প্রপার্টি বিক্রির কাজ করত। মুজিন নতুন দোকানের খোঁজ করলে লোকটি তাকে বলেছিল, ভাড়া নেবার কি দরকার, নতুন দোকান কিনে নিন। মুজিন তাকে বলে, আমি আমার ওয়াইফের থেকে পারমিশন নিয়ে তারপর জানাবো। লোকটি তাকে বলে, এতে এই দোকান চলে যেতে পারে, এই দোকানের জন্য আমাকে অনেক লোক জোর দিচ্ছে। মুজিনকে কথা চালে ফাঁসিয়ে ফেলে। এই চক্করে মুজিনও প্রাইভেট থেকে লোন নিয়ে নেয়। একদিন লোকটার অফিসে গিয়ে দেখে লোকটা ফ্রড। মুজিন ও অন্য লোকেদের টাকা সমস্ত কিছু নিয়ে লোকটা পালিয়ে গিয়েছে। মুজিনের সেই দিন সমস্ত কিছু শেষ হয়ে যায়। ফ্যামিলি থেকে সেই দিন সে দূরে চলে যায়। এইভাবেই 10 বছর আগে মুজিনের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। মুজিন তার ফ্যামিলিকে লুকিয়ে দেখত আর লোকটার খবর লাগিয়ে যেত। একদিন লোকটার খবর পায় সে থাইল্যান্ডে আছে। মুজিন সেই দিনই বেরিয়ে পড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে জুতোর দোকানে কাজ করত আর সেখানে অনেক মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মুজিন একদিন শয়তানটাকে দেখতে পায়। একটি মেয়ের কাছে শোনে সে এখানে একটি বার চালায়। লুকিয়ে ফলো করত লোকটাকে মাসের পর মাস। একটা সুযোগের অপেক্ষায় চুপচাপ প্ল্যান বানিয়ে যেত। একদিন মুজিন ঢুকে পড়ে সেই বাড়ি আর তাকে সাহায্য করে তার বন্ধু মেয়েগুলি। লুকিয়ে বাঁচিয়ে সবার চোখ এড়িয়ে সে যেতে থাকে। একটি বন্ধ ঘর দেখতে পায় সে। সেখানে কিছু জোগাড় করে তার ভেতরে গিয়ে ঢুকেই সে যেন চমকে যায়। বক্সে বক্সে গাদা গাদা টাকা ভর্তি করে রাখা আছে। সেখানে ক্লাবের একটি বডিগার্ড তাকে ধরে ফেলে। মুজিন সেখান থেকে পালিয়ে স্টেজে উঠে পড়ে। ওই গার্ডগুলোকে পেটাতে মেয়েগুলোও তাকে হেল্প করে। শয়তান লোকটা একটা বিশাল আকার কুম্ফু জানার লোককে মুজিনকে মারতে পাঠায়। তার সাথে লড়াই হতে গিয়ে মুজিনের একটা বাহুতে চোট লাগে। এবার মুজিন একটা পাইপ তুলে তাকে পেটাতে থাকে, তাকে হারিয়ে ফেলে। শয়তান লোকটা উঠে পালাতে থাকলে মুজিন একটি মেয়েকে বলে, তোমার জুতোটা উপরে ছোড়ো। সে জুতোটা উপরে ছুঁড়লে মুজিন তাড়াতাড়ি সেই পাইপটা দিয়ে ছুঁড়ে লোকটাকে সেই জুতোটা দিয়ে মারে। এতে ফ্রড লোকটা নিচে পড়ে যায়। মুজিন তার কলার ধরে বলে, তোকে শাস্তি পেতেই হবে। লোকটা বলে, এখানের পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, সব আমার ইশারাতেই চলে। মুজিন বলে, তাই তো তোকে শাস্তি দেবার জন্য একজনকে ডেকেছি। সে বলে, কে আমায় কি করে নেবে? একজন স্টাইলিশ মহিলা কিছু বডিগার্ড নিয়ে হেঁটে আসছিল। দেখি মুজিন যখন শয়তানটাকে ফলো করছিল তখন সেই মহিলাটার সাথে দেখা হয়েছিল। লোকটা তার মেয়েকে বিয়ে করবে বলে করেনি, উপরন্তু 4 বিলিয়ন টাকার ফ্রড করে পালিয়ে গিয়েছিল। মহিলাটি বলে, ওর জন্য আমার মেয়ে কত মাস না খেয়ে না ঘুমিয়ে কষ্ট পেয়েছে। তাই এরা ঠিক করে দুজনে মিলে শয়তানটাকে শাস্তি দেবে। এবার দেখি সকলে মিলে শয়তানটার অবস্থা টাইট করে দিয়েছে। মহিলাটি বলে, আমি কেবল এই লোকটাকেই শাস্তি দিতে চাই, টাকাটা আপনি নিয়ে যান। মুজিনের এই কথাটা শুনে তো তার চোখ বড় বড় হয়ে যায়। এত টাকা তাকে নিতে বলছে, মুজিন নিতে চায় না। মহিলাটি বলে, টাকার জন্য আপনার ফ্যামিলি ভেঙে গেছে, ভেরি স্যাড। শয়তানটাকে গালাগালি দেয়। মুজিনকে টাকাটা গিফট ভেবে নিতে বলে। মুজিনের কথাটা শুনে তার চোখে জল চলে আসে। মহিলাটা এবার স্টাইল মেরে বলে, আমি আপনার একজন ডাই হার্ট ফ্যান, কি দারুণ খেলতেন আপনি, ব্র্যাভো ব্র্যাভো। এরপর মুজিনও মহিলাটির কথার ফ্যান হয়ে যায়। তখনই তার চোখে পড়ে মহিলাটার হাতে একটি মাছের ট্যাটু করা রয়েছে। এরপরেই মুজিন তার কাটা দাগের ওপর সেই মাছের ট্যাটুটা করিয়েছিল। এটাই ছিল ট্যাটুর রহস্য। এরপরেই মুজিন দেশে ফিরে আসে। শয়তান লোকটা তার সাথে সাথে আরও যাদের টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তাদের টাকা সমস্ত মুজিন ফিরিয়ে দেয়। মুজিন এদের কাছে হিরো হয়ে যায়। এই পুরো স্টোরিটা শুনে সকলেই হাক্কা ব্যাক্কা হয়ে রয়ে যায়। মিস্টার হুয়াং ও সকলে বলে, মনে হচ্ছে আমরা কোনো মুভি দেখছি। গিওল ও হিয়নজে বাড়ি ফিরে কিছুক্ষণ অন্ধকারেই দাঁড়িয়ে থাকে। গিউম বলে, যা হয়েছে হয়েছে, মুজিন যা বলেছে, তোর বাবা যা বলেছে সেটাই মেনে নিবি, আর কিছু জিজ্ঞাসা করবি না। হিয়নজের এক্সাইটমেন্ট দেখে গিউম বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে।
মিরেও বাড়ি ফিরে চিন্তা করে আমরাও যত কষ্ট পেয়েছি বাবাও ঠিক তেমনটাই কষ্ট পেয়েছে। সকালে গিউম রাতের কথা চিন্তা করে নিজের মুখে নিজে জল ছিটিয়ে বলে, জেগে যায় গিউম তাড়াতাড়ি। বাড়ি থেকে বেরোতে গিয়ে মুজিনের শব্দ শুনে সে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে যাবে, দরজায় মুজিনের হাত লেগে যায়। মুজিন বলে, আমাকে কি অ্যাভয়েড করছো? কেন, কিসের জন্য? গিউম বলে, চুপ 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 করো। এবার মুজিন তাড়াতাড়ি গিউমকে কিস করে বলে, তুমি প্রথমটা শুরু করেছো, এবার আমি করলাম, এখন বাই। পিয়ং ও মিরে রেস্টুরেন্টে থাকলে এরা মাস্তি করলে পেছন থেকে তাদের এক কলিগ ছেলে তাদের দেখে নেয়। এরা লাঞ্চ করলে ছেলেটি তাদের হাসি দেখে আবার তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা জিজ্ঞাসা করলে মিরে তাকে অ্যাভয়েড করে। গিওলের অফিসে মুজিন এসেছে দেখে গিওল তাকে বলে, আমি এখনই চলে যাব, আমার কাজ আছে, তুই পরে আসবি। ডেলিভারি বয় তাকে খাবার দিয়ে গেলে মুজিন বলে, এখন তো কথা বলা যাবে নিশ্চয়ই। গিওল বলে, আমার হিংসে হয়েছিল, আমার আর তোর অবস্থা একেবারে উল্টে গিয়েছে, সেটা আমি নিতে পারছিলাম না। আমি এখন গরিব আর তুই এখন সাকসেসফুল একজন মানুষ, এটা নিতে পারছিলাম না, তাই ওই রকম ব্যবহার করছিলাম। তাই আমি আর এখন তোর ট্যাক্সের কাজ করতে পারবো না, আমার আর তোর এখন দেখা না হওয়াই ভালো। মুজিন বলে, তোর মনে আছে আমি যখন সব হারিয়ে ফেলেছিলাম তুই আমাকে ফোন করে খোঁজ নিয়েছিলি, আমাকে খাবার খাইয়েছিলি। গিওল বলে, আমি একজন হিপোক্রেট মানুষ, আমি কেবল সেই সময় তোকে সিম্পেথিই দেখিয়েছিলাম। মুজিন বলে, সেই সময় সেটাই আমার সবচেয়ে বেশি দরকার ছিল, তুই না থাকলে যে তখন কি হতো সেটা আমি নিজেও জানি না। মুজিন এবার গিওলকে মানিয়েই নেয়। এবার এরা একটা খাবারের প্যাকেট নিয়ে এত ঝগড়া করে যেটা আমরা সত্যিকারের বন্ধুরা করে থাকি। এদিকে অফিসের মেয়ে কলিগটি আবার পিয়ংকে পটানোর চেষ্টা করে, পিয়ংয়ের সাথে সাইকেল ডেটে যাবার কথা বলে। পিয়ং বলে, সরি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সাইকেল ডেটে যাব। গার্লফ্রেন্ডের কথা শুনে মিরে ও সকলেই পিয়ংয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অফিসের প্রত্যেকটা টিমই তাদের নিউ প্রোডাক্ট দেখাচ্ছিল। এখানে মিরের টিম যেই প্রোডাক্টটা লঞ্চ করছিল সেটার আইডিয়া মিরের ছিল। প্রোগ্রামের জায়গায় দেখি যারা পিয়ং ও মিরেকে দেখেছিল এরা দুজনে পিয়ং ও মিরেকে দেখে কথা বানাতে থাকে। এখানে শিও চলে আসে, সকলের প্রোডাক্ট দেখতে থাকে। শিও মিরের ভালো প্রোডাক্টের বেশি বেশি করে তারিফ করলে অন্য টিমের দুই হিংসুটেগুলোর গা চলে যায়। এদিকে নিউ প্রোডাক্ট লঞ্চের জন্য ফ্যাক্টরি ফাঁকা পাচ্ছিল না, এতে মিরে আপসেট হয়ে পড়ে। মিরে পিয়ংকে বলে, তখন কেন গার্লফ্রেন্ডের কথাটা বললে? পিয়ং বলে, গার্লফ্রেন্ডকে কি বলবো, গার্লফ্রেন্ডই তো বলবো, যাবে আমার সাথে সাইকেল ডেটে। মিরে বলে, অনেক কাজ আছে, এই উইকেন্ডে হবে না, তুমি আমার বাড়িতে চলে আসবে। এটা বলার পর মিরে লজ্জা পায়। এটা দেখে পিয়ং তাকে দেখে হাসে। এবার দুজনের মধ্যে লাবিরাবি স্টার্ট হয়ে যায়। মুজিন গিউমকে খাবার বানিয়ে দেয়। গিউমের নিউ মডেলিংয়ের জন্য ফোন আসে, এজেন্সি তাকে পোর্টফোলিও বানাতে বলে। মুজিন তাকে টেনে নিয়ে যায় ফটো তোলাতে। মুজিন ফটোগ্রাফারের কানে বকবক করে তাকে গাইড করতে থাকে। ফটোগ্রাফার বলে, দারুণ, হাজব্যান্ড ম্যানেজার। গিউম মুজিনকে জোর করে কয়েন বেসবল খেলাতে নিয়ে যায়। সে দেখে তার স্কিল এখনো ভালোই রয়েছে। গিউম তাকে একটা কাগজ দেখিয়ে বলে, এখানে বাচ্চাদের বেসবল কোচ নেওয়া হবে, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। মুজিন মানা করলেও গিউম বলে, তুমি এখন কিন্তু জবলেস, বেশি বসে থাকলে বুড়ো হওয়ার আগেই বুড়ো হয়ে যাবে। এবার তোমার ভালো লাগাগুলো একটু খুঁজে দেখো, আমি জানি এটা করতে গেলে তোমার সবচেয়ে বেশি আনন্দ পাও, তুমি বেসবলে সবচেয়ে বেশি ভালো থাকো। মুজিন বাড়ি এলে হিয়ঞ্জে তাকে তার বিজনেস প্ল্যান দেখায়। সেখানে সে একটা পুরো অ্যাপ ডিজাইন করেছিল। বিদেশে ঘুরতে গেলে তাদের পশু পাখিদের নিয়ে যাওয়া যায় না। হিয়ঞ্জে তাদের কাছে পৌঁছে যেতে চাইছিল যারা তাদের ডগ, ক্যাট ও তাদের পোষ মানা জন্তু জানোয়ারদের নিয়ে ঘুরে বেড়াতে পারবে। মুজিনও তার প্ল্যানে ইমপ্রেস হয়। শেষে মুজিন তাকে একটা কলেজের ফর্ম দিয়ে তাকে জয়েন করতে বলে। মুজিন কথাটা কিছুটা শক্তভাবেই হিয়ঞ্জেকে বলে। হিয়ঞ্জে বলে, তোমরা কেবল আমাকে সোনারই ভান করো, কেউ আমাকে সিরিয়াসলি নেয় না। এবার আমার যা করার সেটা আমি করব, এটা বলে সে বাইরে চলে যায়। এই প্রথম হিয়ঞ্জের হাসি ও ফানি লুকসের পেছনে সে কতটা সিরিয়াস হতে পারে এবং তারও দুঃখ হয় সেটা প্রকাশ পায়। মলের অন্য টিমের কলিগরা অফিসের ওয়েবসাইটে নাম না দিয়ে মিরে ও পিয়ংয়ের নামে লিখেছিল। মিরে নাকি শিও ছেলেকে জেনেই ডেট করেছিল, মিরের নামে বাজে কথা লেখে। এই কথাগুলো সকলেই জেনে যায়। গোটা অফিসেই মিরের নামে কথা বানাতে থাকে। বস তাকে সমস্ত সত্যি কিনা জিজ্ঞাসা করলে মিরে বলে সবকিছুই সত্যি। মিরেকে অফিসে আপসেট দেখলেও পিয়ং তাকে কোনো কথাই বলতে পারে না, কারণ মিরে তাকে মানা করেছিল কথা বলতে। গিউমকে তার এক কলিগ এসে বলে, তোমার তো ভালোই, শিও তোমার ইনলস হবে। গিউম তো সব কথা শুনে আকাশ থেকে পড়ে। মিরের নামে সকলে কথা বলছে শুনে সে মিরের জন্য চিন্তা করতে থাকে। মিরে ফ্যাক্টরিতে এলেও সেখানের ম্যানেজার প্রোডাক্ট এখন তৈরির টাইম নেই বলে দেয়। রুট ভাবে পরে আসতে বলে। একজন দৌড়ে এসে তাকে কানে কানে কিছু বললে তার রোয়া পুরো বদলে যায়। সে বলে, আগে বলবেন তো ম্যাডাম, সরি।
ম্যাডাম আমি সব অ্যারেঞ্জ করে দেব, কোনো চিন্তা করার দরকার নেই। আপনার বিয়েটা কবে হবে? মিরে তো সব কিছুই বুঝে যায়, কেন এগুলো সে বলছে। মিরে অফিসের ওয়েবসাইটে দেখে সকলেই তাকে ধান্দাবাজ বলছে, তাকেই কথা শোনাচ্ছে। মিরে শোনে তার টিম মেম্বাররাও তাকে ভুল বুঝেছে, তার নামে কথা বানাচ্ছে। মিরে খুবই ভেঙে পড়ে। মিরে ড্রিঙ্ক করতে আসে কাংয়ের রেস্টুরেন্টে। পিয়ং তাকে নিতে গেলে কাং পিয়ংকে জিজ্ঞাসা করে তুমি কে? মিরে পিয়ংয়ের কাঁধে হাত রেখে বলে আমার বয়ফ্রেন্ড। দারুণ তাই না? পিয়ংয়ের এত তারিফ করে যে বলার বাইরে। শেষে বলে আমাকে আমার থেকেও বেশি চেনে, তাই তো আমি একে এত ভালোবাসি। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে। পিয়ং তাকে পিগি ব্যাগ বানিয়ে বাড়ির দিকে আসতে থাকে। এবার দুজনেই একে অপরের সাথে তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তগুলোর কথা বলতে থাকে। পরদিন পিয়ং শিওকে এসে বলে এটা কেন করলি? তুমি সব জানতে, সব কথা এখন মিরেকেই শুনতে হচ্ছে। শিও বলে এত ভয় পাবার কি আছে, আমি তো শিও। পিয়ং বলে এটাই সত্যি, তুমি শিও, তোমাকে সকলে ভয় করে, কিন্তু মিরে তো একজন এমপ্লয়ি। এতটা হিউমিলিয়েশন সহ্য করতে হচ্ছে কেবল মিরেকেই। মিরের টিমে কেন আমাকে জোর করে দিলে? তুমি কেন সকলকে বললে আমি তোমার ছেলে? সব আমারই ভুল, আমারই বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। বস বলে আজ টিম ডিনারে সকলে আসবে, সকলে জয়েন করতেই হবে, সবাই যেন আসেই। মলের কলিগরা মিরের নামে কথা বানালে গিউম তাদের ঠেলে দিয়ে বাইরে চলে এসে রাগে গজগজ করতে থাকে। মুজিন এসে তাকে জিজ্ঞাসা করলে গিউম তাকে সব কথা বলে দেয়। টিম ডিনারে সকলে চুপ থাকলে বস বলে এত আনকমফোর্টেবল আমার ভালো লাগছে না। আমারই এই অবস্থা থাকলে পিয়ং ও মিরের কতটা খারাপ লাগছে। আমরা একজন ফ্যামিলির মতো, আমরা তো ভুলে যেতে পারি না মিরে কত কষ্ট ও হার্ড ওয়ার্ক করে আজ এই জায়গায় পৌঁছেছে। আমরা নিজের চোখেই দেখেছি, তাই যাই হয়ে যাক আমরা একে অপরের জন্য থাকবো। বাকি টিম মেম্বাররাও এরপর একে একে পিয়ং ও মিরেকে সরি বলে। এবার বোঝা গেল বস কেন এত দূর পর্যন্ত তার টিমের হেড হয়ে এসেছে, সে তার টিমকে এক রাখতে পারে। মিরে বলে এবার আমি একদম ঠিক, কারণ আমার ফ্যামিলি আমার একসাথে আছে। সকলে এরপর তারা ড্রিঙ্ক করে। মিরে ও পিয়ং একসাথে এলে মিরের বাড়ির নিচে এসে দেখে শিও তাদের জন্য অপেক্ষা করছে। শিও বলে অফিসে দেখা করতে বললে সকলে আরও কথা বানাতো, তাই নিজেই চলে এলাম। সরি, আমার জন্য এই সব তোমাকে আজকে শুনতে হচ্ছে। মিরে বলে না স্যার, ঠিক আছে। শিও বলে সারাদিন ভেবে আমি একটা ডিসিশনে পৌঁছেছি, আমার ফেলানো সমস্যা, তাই আমি ঠিক করব, তাই তোমাকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে একসেপ্ট করলাম। মিরে বলে পিয়ং বলে বাবা। দূর থেকে মুজিন বলে বলে আসতে থাকে কার পারমিশনে? পিয়ং বলে বাবা। শিও বলে হ্যালো, আপনি মিরের বাবা? এরপর নিজের ইন্ট্রো দেয়। মুজিনের সাথে হ্যান্ডশেক করতে গেলে মুজিনও তার হ্যান্ডশেক করতে যায়, কিন্তু হ্যান্ডশেক না করে সে তার হাতটাকে তুলে তার নাকে ঘষতে থাকে। মিরে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে মুজিন তার হাত ছাড়িয়ে পিয়ংকে বকাবকি করা স্টার্ট করে, তাকে ইরেসপন্সিবল ও নানান কথা বলতে থাকে। শিও তো বুঝে যায় এই সব কথাগুলো তার উদ্দেশ্য করেই বলছে। মুজিন বলে তাই কুন্ডু বয়, আজ থেকে মিরের সাথে ডেট করা তোমার বন্ধ। মিরে বলে কি বলছো এগুলো? শিও বলে আমার ছেলের মধ্যে কি খারাপ আছে? পিয়ং ও মিরে দুজনেই তাদের বাবাদের চুপ করতে বলে, কিন্তু মুজিন ও শিও চিলিয়ে চিলিয়ে কথা বলতেই থাকে। মুজিন বলে আপনার ফ্যামিলির জন্য আজকে এইসব হয়েছে। শিও বলে আমার ছেলে কত ট্যালেন্টেড আপনি জানেন? আমার ছেলে নিজের চেষ্টায় অলিম্পিক অবধি পৌঁছেছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল। মুজিনের এগুলো শুনে চোখ বড় বড় তো হয়, কিন্তু মুজিন তো হারার পাত্র নয়। মুজিন বলে আমার মেয়ের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকা সত্ত্বেও সব জায়গা থেকেই টপ করেছে। আজ আপনার কোম্পানিতেও একজন ট্যালেন্টেড এমপ্লয়ি, আর আপনার কোম্পানির ফিউচারও। শিও বলে এটা সত্যি, মিরে আমার কোম্পানির ফিউচার, তবে এই রকম একটা ভালো মেয়ের এই রকম একটা অ্যারোগেন্ট বাবা। মুজিনও বলে পিয়ং তুইও খুব ভালো ছেলে, কিন্তু তোর মতো একটা ছেলের এই রকম অ্যারোগেন্ট বাবা। এরপর ঝগড়ার মাঝে দুই বাবাই একে অপরের কলার ধরে ফেলে, আর শিও করে মিরের তারিফ আর মুজিন করে পিয়ংয়ের তারিফ। এরপর দুজনেই একে অপরের চুল ধরে ঝগড়া করতে থাকে, একে অপরের ছেলে মেয়েদের নামে তারিফের পুল বাঁধতেই থাকে। এত জোরে জোরে চিৎকার করে যে সকলে অস্থির হয়ে ওঠে। পিয়ং ও মিরে একসাথে চিৎকার করে বলে চুপ, সবাই চুপ। দুজনেই থেমে যায়। পিয়ং বলে হাত ছাড়ো তাড়াতাড়ি, মিরে বলে মুখ বন্ধ করো তাড়াতাড়ি। দুজনেই ছেলে মেয়েদের মূর্তি দেখে ভয় পেয়ে চুপ হয়ে যায়। আর এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। এপিসোড 12 মানে লাস্ট এপিসোডে দেখব এদের দুই বাবার মধ্যে কি সব কিছু ঠিক হবে। তার জন্য স্টে কানেক্টেড।